বলেছি যে তাদের তো আপনি যেটা বললেন যে তরুণরা হাতে অস্ত্র তুলে নিচ্ছে বললেন বিভিন্ন তথ্যে আপনি আপনার তথ্য যেটা বললেন আমি বলেছি এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এই তরুণরা কারা, তারা পাহাড়ের কোন সংগঠনের সঙ্গে যুক্ত, অস্ত্রের উৎসগুলো কী, এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সেজন্য বলেছি যে আমি এটা আমাদের সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সামগ্রিকভাবে প্রশাসনের এই বিষয়গুলোকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। আমি যেটা বলেছি যে আপনি সশস্ত্র ধরেন একাংশ যদি সশস্ত্র হয়ে ওঠে তাহলে কিন্তু অপরাপর অংশকে কিন্তু পরোক্ষভাবে আপনি সশস্ত্র হয়ে ওঠার ক্ষেত্রে আপনি কিন্তু ইন্ধন দেবেন। ওদেরকে কিন্তু কাউন্টার তাদের আত্মরক্ষা বলি অথবা প্রতিরক্ষার জায়গা থেকে বলি, তাদেরকে সশস্ত্র হয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু এক ধরনের পরোক্ষ মদত কাজ করবে। এ ধরনের কোনো পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। পাহাড়ে যদি অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়, পাহাড়ে যদি সহিংসতার একটা অবস্থা তৈরি হয়, এটা কিন্তু দেশের সামগ্রিক দেশের স্থিতিশীলতা, তার জাতীয় নিরাপত্তার সাথেও কিন্তু বিষয়টা সম্পর্কিত। 3 জেলার যে বিশেষ তার যে ভৌগোলিক অবস্থান, মায়ানমার, ভারত সহ, এবং আমাদের স্ট্র্যাটেজিক যে 3টা জেলা, ফলে এই জেলাকে কোনোভাবেই এই অঞ্চলকে আমরা কিন্তু অস্থিতিশীল একটা অবস্থায় আমরা কিন্তু কেউ দেখতে চাইব না। সুতরাং সেই জায়গা থেকেও এটাকে মনে করি যে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে আলাপ আলোচনা করে মানে কিছু কার্যকর রাজনৈতিক উদ্যোগ নেওয়া দরকার। আর গোটা সংকটের পেছনে অনেকে যেভাবে আশঙ্কা করছেন যে কোনো ভেতরে বাইরে কোনো শক্তির ইন্ধন আছে কিনা, কারো মদত কাজ করছে কিনা, কেউ বাংলাদেশের বিদ্যমান এই পরিস্থিতিকে বা বর্তমানে এই অন্তর্বর্তী সরকারকেও ব্যর্থ অকার্যকর করবার ক্ষেত্রে এটা আরেকটা ফ্রন্ট ওপেন করা হচ্ছে কিনা, এসব আলোচনা কিন্তু আছে। এগুলো মনে করি সরকার, আমাদের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো, প্রশাসনকে এগুলো বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার। সুতরাং সংকটের গ্রাভিটিকে হালকা করে না দেখে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে মনে করি এই সংকট উত্তরণের একটা পথ বিকল্প এটা আজকে আমাদেরকে বের করা দরকার। সেজন্য বলেছি এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। এই জন্য আমি বলেছি এই সংকটের এর কোনো সামরিক সমাধানে শুধু আপনি জবরদস্তি করে জোর করে এটা কোনো সমাধান করা যাবে না। উৎসটা হচ্ছে পাহাড়ি জাতিসত্তার বা ক্ষুদ্র জাতিসত্তার, তাদের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি আছে, অর্থনৈতিক দাবি আছে, সাংস্কৃতিক সামাজিক দাবি আছে। আবার বাঙালি জনগোষ্ঠী বলে যারা এখন জনসংখ্যার প্রায় অর্ধেক, তাদেরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দাবি আছে। ওই যে বললাম শান্তি চুক্তির মধ্যে কিন্তু বাঙালি জনগোষ্ঠী কিন্তু বিবেচনার মধ্যে নেওয়া হয়নি। তো ইতিমধ্যে জানেন যে 24 সালে এসে আমার ডেমোগ্রাফিক যে রেশিও, জনসংখ্যা রেশিও এখন দেখা যাচ্ছে প্রায় কিন্তু আধাআধি। তার মানে অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে দিয়ে আপনি পাহাড়ে কিন্তু শান্তির জায়গাটা কিন্তু আসবে না। এই জন্য আমি বলেছি এটা ইনক্লুসিভ উদ্যোগ দরকার। পাহাড়ের জনগণ, পাহাড়ের সাধারণ আপামর মানুষ, একই সাথে বাঙালি বলে যারা পরিচিত আছেন সবাইকেই নতুন যে রাজনৈতিক উদ্যোগ, নতুন যে সমঝোতা, নতুন বোঝাপড়া, নতুন করে একটা আলাপ আলোচনা করে সবাইকে যুক্ত করে কিভাবে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে একদিকে আমি আমার অধিকার নিশ্চিত করব, জাতিসত্তার অধিকার নিশ্চিত করব, আবার একদিকে সমস্ত অংশ বা জনগণের গণতান্ত্রিক মানবিক অধিকারটা নিশ্চিত করা যাবে, এটা একটা সামগ্রিক বোঝাপড়া লাগবে। এর টোটকা কোনো সমাধান নেই। এটাকে কম্প্রিহেন্সিভলি আপনাকে বিবেচনা করা দরকার। এই সরকার উদ্যোগটা শুরু করতে পারে, পরবর্তী নির্বাচিত সরকারের এটাকে অগ্রাধিকারের মধ্যে এনে তাদের উচিত হবে আশু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যাপারে সমাধানের উদ্যোগ এবং তার পথ বের করা। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে পার্বত্য 3 জেলায় সেখানে অনেকগুলো সহিংসতার ঘটনা হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কিছু প্রাণহানির ঘটনা সংঘটিত হয়েছে, অনেক বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে, বৌদ্ধ বিহার আক্রান্ত হয়েছে। এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমি আমার ইতিমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছি এবং আমরা যারা নিহত হয়েছেন তাদের জন্য আমি শোক জানাই এবং সমগ্র ঘটনার আমরা আসলে একটা নিরপেক্ষ তদন্ত আমরা দেখতে চাই। এর মধ্যে 144 ধারা জারি হয়েছিল, গতকালকে থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার যে সংকটটা, গোটা সমস্যাটা একটা রাজনৈতিক সমস্যা। এটা
সংকটটা রাজনৈতিক সংকট। সুতরাং রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। আপনি এর কোনো সামরিক কোনো সমাধান নেই। জবরদস্তি করে বল প্রয়োগ করে আপনি সমাধান করতে চাইলে বরঞ্চ সংকট আরও নতুন মাত্রা নিতে পারে, বরঞ্চ এটা ব্যাকফায়ার করতে পারে। সেদিক থেকে রাজনৈতিক সংকট সমাধানের জন্য আমার প্রস্তাবনা যেটা, 1997 সালে আপনি জানেন যে সরকারের সাথে তৎকালীন জনসংহতি সমিতি তার একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু চুক্তির কিছু কিছু ধারা কার্যকারী বাস্তবায়িত হয়েছে। অনেকগুলো ভূমি অধিকার সহ অনেকগুলো বিষয় এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। চুক্তির বিরুদ্ধেও আবার একদিকে যেমন পাহাড়ের অন্যান্য কিছু কিছু সংগঠন বা দলের তাদের বিরোধিতা ছিল বা এখনও আছে, আবার বাঙালি জাতিগোষ্ঠী বলে যারা পরিচিত তাদেরও এই চুক্তির ব্যাপারে আপত্তি আছে, তাদেরও সমালোচনা আছে, তাদেরও বিরোধিতা আছে। আমি মনে করি 97 সালের এই চুক্তিটা এটা কিন্তু পাহাড়ে শান্তি আনতে পারেনি। সুতরাং আজকে উচিত হবে 2024 সালে এসে পার্বত্য এই শান্তি চুক্তির এর একটা পূর্ণাঙ্গ একটা পর্যালোচনা হওয়া উচিত। এবং পর্যালোচনা করে আমি মনে করি যে একদিকে পাহাড়ি জনগোষ্ঠী আর বাঙালি জনগোষ্ঠী বলে যারা পরিচিত, পাহাড়ের সমগ্র জনগণ, আমার সংখ্যালঘু জাতিসত্তা, আমার ধর্মীয় জাতিসত্তা, কি আমার ক্ষুদ্র জাতিসত্তা, সবাইকে আপনি আস্থার মধ্যে এনে আলাপ আলোচনা করে নতুন একটা বোঝাপড়া, নতুন একটা সমঝোতা, নতুন একটা রাজনৈতিক সমাধানের পথের দিকে এটা যাওয়া দরকার। এর কিছু আশু কাজ আছে, কিছু মধ্যমেয়াদী কাজ আছে, কিছু দীর্ঘমেয়াদী কিছু কাজ আছে। আমি দেখতে চাইব অন্তর্বর্তী সরকার তারা এই সংকটের তারা গভীরতার ব্যাপারটি তারা উপলব্ধির মধ্যে নেবেন এবং সেভাবে আপাতত পাহাড়ের শান্তির ব্যাপারে তারা একটা উদ্যোগ তারা গ্রহণ করবেন।